আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব টেন্স নিয়ে, এবং টেন্স নিয়ে একেবারে ডিটেইলে আলোচনা করব যাতে এই টপিকে আমাদের যত কনফিউশন আছে সেটা যেন আজীবনের জন্য দূর হয়ে যায়। টেন্স নিয়ে কনফিউশন হয় এর কারণ হচ্ছে আমরা সঠিক প্রক্রিয়ায় টেন্স পড়াশোনা করি না। তো আজকে আমি যে তথ্যগুলো দিব সেগুলো একটু খেয়াল করে মনে রাখার চেষ্টা করবেন। যারা ভিডিওটি দেখছেন খাতা কলম নিয়ে বসতে পারেন, নোট নিতে পারেন। আমি আশাবাদী যে টেন্স নিয়ে কম্পিটিটিভ এক্সাম থেকে শুরু করে স্পোকেন ইংলিশে যত জায়গায় টেন্সের ব্যবহার আছে সেটা খুব বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেরি না করে মূল আলোচনায় চলে যাচ্ছে। টেন্সটা আসলে কি সেটা একটু বলার চেষ্টা করি। এখানে 6টি বাক্য লেখা আছে। আমরা জানি টোটাল 12টা টেন্স আছে। প্রেজেন্ট 4টা, পাস্ট 4টা, ফিউচার 4টা। এর মধ্যে 6টা আমি লিখেছি। টেন্সটা আসলে কি সেটা একটু দেখানোর চেষ্টা করি। আপনি প্রত্যেকটা বাক্যে ভার্বের যে ব্যবহারটা সেটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। অর্থাৎ প্রেজেন্টে একভাবে হবে, পাস্টে একভাবে হবে, ফিউচারে একভাবে হবে। এই যে পরিবর্তনটা সেটাই হচ্ছে টেন্স। এখন একটা বাক্য লিখতে গেলে আমরা জানি সাবজেক্ট এবং ভার্ব থাকা বাধ্যতামূলক। এর বাইরে আরো অনেকগুলো উপাদান থাকতে পারে। একটি সেন্টেন্স 15টি কিংবা 20টি ওয়ার্ড থাকতে পারে, কিন্তু টেন্সের কাজ শুধু ভার্বের মধ্যেই সীমাবদ্ধ। এই জন্য একটা সেন্টেন্স বড় কিংবা ছোট এইটার সাথে আসলে টেন্সের কোনো সম্পর্ক নাই। টেন্সের সম্পর্ক হচ্ছে একটা সেন্টেন্স সাবজেক্টের পরে যে ভার্বটা ব্যবহার করব সেখানে। এখানে দেখুন প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমি বাজারে যাই। এটা একটা নির্দিষ্ট সময় প্রকাশ করছে। তেমন ভাবে আমি বাজারে গিয়েছিলাম, এটাও আরেকটি সময় প্রকাশ করছে। এই যাই থেকে গিয়েছিলাম যেভাবে হয়ে গেল, আবার গিয়েছিলামটা যেভাবে যাব হয়ে যাব, এটাই হচ্ছে টেন্স। এখন আমরা জানি একটা সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে আমরা কি দেই? একটা সাবজেক্ট দেই এবং তারপরে দেই হচ্ছে ভার্ব। সাবজেক্ট দেওয়ার পরে ভার্বটা ব্যবহার করার সময় আমরা একটু থামবো, থেমে দেখবো এটা আসলে কোন টেন্সে আছে, সেই অনুযায়ী আমরা ভার্বটা ব্যবহার করব। এখন প্রথমে আমরা বাংলাটা বোঝার চেষ্টা করি। বাংলা এমন একটি শব্দ যে শব্দ দিয়ে কোনো একটা ঘটনার স্বাভাবিক প্রক্রিয়া বোঝায় বা আমাদের জীবনের অভ্যাস বা চিরন্তন সত্য কোনো একটি বক্তব্য প্রকাশ করে। ধরা যাক আমি বাজারে যাই। এই যে যাই যে শব্দটা, এটা দিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট সময় বোঝা যাচ্ছে না। এটা ইন জেনারেল পুরো সময়টাকেই দেখাচ্ছে বা প্রকাশ করছে, যেখানে আমার স্বাভাবিক একটি ঘটনা আমি বলে যাচ্ছি। নির্দিষ্ট কোনো সময়ের সাথে সম্পর্ক নেই এরকম বক্তব্যকে বাংলায় বর্তমান, সাধারণ বর্তমান আর ইংরেজিতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। তাহলে আমি ইংরেজি করার আগে এটা শিওর হলাম যে সাধারণ যে ঘটনাগুলো অভ্যাসগত সত্য, নিত্য সত্য, চিরন্তন সত্য, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা একটু নোট করে রাখতে পারেন যে স্বাভাবিক যে বিষয়গুলো সেগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমি আরেকটু ক্লিয়ার করে দেই, যেই ভার্বের যেই রূপটা দিয়ে আমরা কোনো স্পেসিফিক টাইম নির্ণয় করতে পারি না, স্বাভাবিক বিষয় বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। তারপরে আমরা ইংরেজি করবো, আপাতত এটা দেখলাম। এখানে দ্বিতীয় যে সেন্টেন্স সেখানে লেখা আছে আমি বাজারে গিয়েছিলাম, অর্থাৎ এটা পাস্টের একটা কোনো সময় কাজটি হয়ে গেছে পুরোপুরি। এখানে কোনো কিছু মানে অস্পষ্ট কিছু না। আমি বাজারে গিয়েছিলাম, এটা বোঝা যাচ্ছে যে এখন থেকে অতীতে কাজটি হয়েছে। তো এই সিম্পল ব্যাপারটা ফার্স্ট ইনডিফিনিট। আমরা জানি প্রথমে তিনটে কাল আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এই প্রত্যেকটারই আবার 3টে ইনডিফিনিট আছে, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আমি আগেও বলেছিলাম যে আমরা টেন্সে যে আমাদের যে প্রবলেমগুলো, অস্পষ্টতা থেকে যাওয়ার কারণ হচ্ছে আমরা ভুলভাবে শিখি। প্রত্যেকটা গ্রামার বইয়ে আপনারা খেয়াল করে দেখবেন প্রেজেন্ট টেন্স নিয়ে যখন কথা হয় তখন প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে কথা বলা হয়। এর কারণে অনেক বেশি কনফিউশন তৈরি হয়। আমরা প্রথমে 3টে ইনডিফিনিট দেখব। প্রথমেই 3টা ইনডিফিনিট দেখতেছি, প্রেজেন্ট ইনডিফিনিট, তারপরে আমরা দেখতেছি পাস্ট ইনডিফিনিট।
পাস্ট ইনডিফিনিট কি? এখন থেকে একটু আগে বা অতীতে কোনো কাজ ঘটেছে বা ঘটেছিল, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটটাও বুঝলাম। থার্ড যেটা, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ এখন থেকে নিয়ে ভবিষ্যতে সিম্পলি কোনো কিছু হবে, এখানে শর্ত নাই বা কোনো অস্পষ্টতা নাই, খুবই সিম্পলি ভবিষ্যতে কোনো কিছু ঘটবে, সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে তিনটা টেন্স আমরা খেয়াল করলাম, একটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, একটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। এরপরে আমরা আসবো আরো তিনটা বাক্য আগে দেখে নিব, এরপর আমরা ইংরেজি করব। ইংরেজি করাটা খুবই সিম্পল, আগে বাংলাটা একটু বুঝে নিচ্ছি। আপনি এই তিনটে সেন্টেন্সের দিকে তাকান। প্রথমটা হচ্ছে আমি বাজারে যাচ্ছি, দ্বিতীয়টা হচ্ছে আমি বাজারে যাচ্ছিলাম, তৃতীয়টা হচ্ছে আমি বাজারে যাইতে থাকি। এই তিনটা ভার্বেই আপনি খেয়াল করেন একটা বিষয় বোঝাচ্ছে, চলমান ঘটনা বোঝাচ্ছে। আমি বাজারে যাচ্ছি, বিষয়টি এখন চলমান এমন কিছু বোঝাচ্ছে। তাহলে এইটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমরা জানি কন্টিনিউয়াস শব্দের অর্থ চলমান। সেকেন্ড সেন্টেন্সে আপনি দেখেন যাচ্ছিলাম, এটিও চলমান, তবে এটি বর্তমানে না, অতীতে চলমান কোনো ঘটনা প্রকাশ করছে। আমি যাচ্ছিলাম, তাহলে অতীত ফার্স্ট, আর চলমান যেহেতু কন্টিনিউয়াস, তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস। থার্ড যে সেন্টেন্সটা আমরা দেখছি এখানে, সেটা হচ্ছে আমি বাজারে যাইতে থাকবো, অর্থাৎ আমি হয়তো একটা বাজারে কোনো কাজ করি এবং যতদিন আমার এই কাজটা আছে আমি বাজারে যাইতে থাকবো, আপনি চাইলে আমাকে থামাতে পারবেন না। তাহলে এই কাজটা ভবিষ্যতে কি হবে? চলতে থাকবে। তাহলে ভবিষ্যতে চলতে থাকবে, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তাহলে আমরা এখানে যে 6টি সেন্টেন্স দেখলাম, আমরা প্রথমে 3টা ইনডিফিনিট দেখলাম, পরে 3টা কন্টিনিউয়াস দেখলাম। আমরা নরমালি কি করছি, আমি একটু আগেও বলছি যে আমরা নরমালি হচ্ছে প্রেজেন্ট নিয়ে যখন কথা বলি, প্রেজেন্টের 4টা সেন্টেন্স নিয়ে কথা বলি, যেটা ভুল। কারণ হচ্ছে এই চারটা নিয়ম, আলাদা নিয়ম, যার কারণে কনফিউশন তৈরি হয়। অথচ আমরা যদি ইনডিফিনিট 3টা নিয়ে কথা বলি, কন্টিনিউয়াস 3টা নিয়ে কথা বলি, তাহলে কনফিউশন থাকবে না। কেন? বিকজ ইনডিফিনিট 3টা একই নিয়মে গঠন করি, কন্টিনিউয়াসের 3টাই একই নিয়মে গঠন করি আমরা। এখন আমরা ইংরেজি করব। আপনারা যারা মোটামুটি ইংরেজি জানেন, তারা এইটা জানেন যে প্রত্যেকটা ভার্বের সাধারণত 3টা রূপ থাকে বা ফর্ম থাকে। কি কি সেটা আমরা যদি এখানে একটু দেখি, এখানে আরেকটা তথ্য আমি অ্যাড করি, সেটা হচ্ছে প্রিন্সিপাল ভার্বস। এই যে এখানে আমি 3টা প্রিন্সিপাল ভার্ব লিখেছি, হেল্প, রাইট, ফুট, এই 3টা লিখেছি। আর আমরা যদি বোর্ডের এই দিকটাতে একটু খেয়াল করি, এখানে অক্সিলিয়ারি ভার্বসগুলো লিখেছি। তাহলে আপনারা এতক্ষণ যা আলোচনা করলাম সেটা একটু আপনারা মাথায় রাখেন। আমি ভার্বগুলো একটু পরিচয় করায় দেই। আমরা ইংরেজি ভাষায় প্রথমত ভার্বকে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা হচ্ছে অক্সিলিয়ারি। এখন প্রিন্সিপাল ভার্ব হচ্ছে অগণিত, মানে আপনি এটাকে কাউন্ট করে মানে বলতে পারবেন না। অন দ্য আদার হ্যান্ড আমাদের হচ্ছে অক্সিলিয়ারি ভার্বস খুবই লিমিটেড, মানে মাত্র 4টি। এগুলোর আবার ডালপালা আছে, সেটা একটু দেখে নিই। অক্সিলিয়ারি ভার্ব, প্রথম অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে বি ভার্ব। এখন আমি একটু আগেই বলেছি ভার্ব মানে তার 3টা রূপ থাকবে, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে ফার্স্ট, আর একটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল। তাহলে ফিউচার ফর্ম কি নাই? ফিউচার ফর্ম আছে। আমরা এই জিনিসটা একটু দেখি, উইল আর শ্যাল। ফিউচার বানানোর জন্য আপনি যে কোনো সিচুয়েশনে উইল বা শ্যাল নিয়ে আসবেন, তাহলে ওই যে টেন্স নিয়ে একটা কথা বলছিলাম, যে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আজকে থেকে এটা মাথায় রাখবেন, যদি আমরা ফিউচারে টেন্স গঠন করতে চাই, তাহলে ডেফিনেটলি উইল অথবা শ্যাল নিয়ে আসবো। আর আমি যদি নিজে কোনো কিছু বলি, তাহলে উইল দিয়েই বলবো, শ্যালের ব্যবহার এখন অনেকাংশেই কমে গেছে। তাহলে আমরা আরেকটু ক্লিয়ার করে দেই, এখন থেকে ফিউচার টেন্সে যদি কোনো কথা আপনি বলতে চান, তাহলে অবশ্যই উইল নিয়ে আসবেন। উইলটা নিয়ে কোথায় বসাবেন? উইলটা যে কোনো ভার্ব, এখানে একটা বি আছে, হ্যাভ আছে, ডু আছে, মডাল, এগুলো তো মডাল লিস্টে পেলাম। ওইখানে হেল্প, রাইট, তারপর হচ্ছে ফুড, যে কোনো ভার্বের প্রথমে উইল বসায় দিবেন, তাহলে ওটা হয়ে যাবে ফিউচার। এই যে বি এর সামনে বসালাম, এখানে আমরা যদি ডু এর ক্ষেত্রে বলি, তাহলে উইল ডু ফিউচার। হ্যাভ এর জন্য আমরা কি করতে পারি? উইল হ্যাভ। কোথায় বসবে? বেস ফর্মে বসবে। তাহলে বি প্রেজেন্ট ফর্ম হচ্ছে এই এম ইজ আর, ফার্স্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, আর ফিউচার হইলে উইল। সেম ভাবে ডু, ডাজ প্রেজেন্ট ফর্ম, ডিড হচ্ছে পাস্ট ফর্ম,
ডান হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং ফিউচার হচ্ছে উইল ডু। এখানে হ্যাভ এর ক্ষেত্রে যদি আমরা আসি, প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভ এবং হ্যাজ, পাস্ট ফর্ম হচ্ছে হ্যাড, পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড এবং ফিউচার হচ্ছে উইল হ্যাভ। আর মডাল ভার্ব, আমরা এই ভার্বের এই লিস্টটা একটু মুখস্থ করে নিব। আপনারা যারা টেন্স ভালো করে বুঝতে চান তারা ভিডিওটি এখন একটু পজ করবেন, করে কয়েকটা জিনিস মুখস্থ করে নেবেন। 5 মিনিট সময় লাগবে। সেটা মুখস্থ করবেন কি বি ভার্ব, আমি এটার অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। আপনি মুখস্থ করবেন বি ভার্ব কিভাবে, এম ইজ আর, ওয়াজ ওয়্যার বিন। এম ইজ আর প্রেজেন্ট, ওয়াজ ওয়্যার পাস্ট, বিন পাস্ট পার্টিসিপল, ফিউচার হইলে উইল দিব, তারপরে বি দিব। সেম ভাবে আপনি ডু ভার্বটাও মুখস্থ করে নেন, ডু, ডাজ, ডিড, ডান। একই ভাবে হ্যাভটাও মুখস্থ করে নেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড। এগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, আর এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব তিনটা, আর এখানে হচ্ছে মডাল। মুখস্থ করে নেবেন ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে এইগুলোই মোটামুটি ইংরেজিতে, আরো দুই একটা আছে যেগুলো খুব বেশি জরুরি এই মুহূর্তে নয়। তাহলে আপনি আপাতত এটা জেনে নেন যে আমরা অক্সিলিয়ারি ভার্ব এইটুকু শিখলে আমাদের কাজ হয়ে যাবে। এবং আমি আশা করব আপনি ভিডিওটি থামিয়ে এটা আগে মুখস্থ করবেন। এইটা যদি মুখস্থ না করেন আপনি টেন্সের ক্লাসটা অত ভালো বুঝবেন না, আর যদি মুখস্থ করেন তাহলে খুব ক্লিয়ারলি বুঝে যাবেন। তাহলে আশা করি এগুলো আপনি মুখস্থ করেছেন। এখন আমি এখানে একটু প্রিন্সিপাল ভার্বে যাই। যে কোনো ভার্বের আগেই বলেছি তিনটা ফর্ম থাকে। প্রেজেন্ট ফর্ম, এটা তো হচ্ছে মেইন ফর্ম, তারপর প্রেজেন্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। দেখেন প্রেজেন্ট ফর্মের সাথে ইডি দিলে ফার্স্ট হয়ে যাচ্ছে এবং ইডি দিলে ফার্স্ট পার্টিসিপল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে আরেকটা নিয়ম জানি যে V1, V2, V3 সংক্ষেপে আমরা বলি যে প্রেজেন্ট ফর্ম, V1, পাস্ট ফর্ম, V2। এখানে একটা জিনিস দেখেন, V2 এবং V3 অর্থাৎ ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম। তাহলে ইংরেজিতে আরেকটা তথ্য মনে রাখেন, ইংরেজিতে যত প্রিন্সিপাল ভার্ব আছে তার 90% ভার্ব প্রেজেন্ট ফর্মের সাথে শুধু ইডি দিলে ফার্স্ট হয়ে যায় এবং ইডি দিলে ফার্স্ট পার্টিসিপল হয়ে যায়, বা ফার্স্ট এবং ফার্স্ট পার্টিসিপল ফর্ম একই রকম থাকে। কিছু ভার্ব আছে যার তিনটা ফর্মই তিন রকম, যেমন দেখেন রাইট, প্রেজেন্ট ফর্ম হচ্ছে রাইট, পাস্ট ফর্ম হচ্ছে রট, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন। কিছু ভার্ব আছে তিনটাই একই রকম, যেমন ফুড, ফুড, ফুড। এইরকম ভার্ব কয়টা আমি মনে করি যে আপনি হয়তো মানে আমরা যে কমন যেগুলো ব্যবহার করি 50টা, এরকম কয়টা 100টা, আর বাকি যা আছে সবই এই নিয়মে। তাহলে এটাও আপনি একটু বুঝে নিলেন। আপনি চাইলে কথাটা আবার ব্যাক করেন, গিয়ে আপনি আবার দেখেন, হ্যাঁ, রিভাইজ করেন আর শুনেন, বুঝেন। আমি আবারও বলি, ভার্বের প্রত্যেকটা ভার্বের তিনটা রূপ থাকে। প্রিন্সিপাল ভার্বের মধ্যে 90% প্রিন্সিপাল ভার্বের সাথে ইডি দিলে ফার্স্ট হয়ে যাচ্ছে, আবার পাস্ট পার্টিসিপলও ইডি দিয়ে হচ্ছে। কিছু আছে তিনটা তিন রকম, আর কিছু আছে তিনটাই একই রকম। ভার্ব নিয়ে এই আলোচনা মোটামুটি আমি আশা করি আপনি ক্লিয়ারলি বুঝেছেন। না বুঝলে আবার রিভাইজ করেন, আপনি বুঝে যাবেন। এখন আমরা এই বাক্যগুলো ইংরেজি করব। আমি আপনাদেরকে আগেই বলেছিলাম এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট, অর্থাৎ তিনটাই ইনডিফিনিট টেন্স। এখন এই তিনটা ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করব? আমরা এখানে যেমন ভার্বের লিস্ট দিয়েছিলাম, আমি একটু যাওয়া, এখানে যাই আছে, যাওয়ার ইংরেজিটা একটু লিখি। যেমন গো অর্থ যাওয়া, তার ফার্স্ট হচ্ছে ওয়েন্ট, আর ফার্স্ট পার্টিসিপল হচ্ছে গন। আর আরেকটা জিনিস মনে করার চেষ্টা করেন, ফিউচার করলে আমরা কি দিছিলাম? উইল গো, উইল। এখন আমরা এই সেন্টেন্সের অনুবাদ করি। সাবজেক্টের হচ্ছে কি আই, আর যাই, গো অর্থ যাওয়া, আমি যাই, আই গো। তাহলে এবং এটা এখানে নিয়ে আসবো, আই গো। আমি এটার ইংরেজি করতেছি না এখন, এটা আমার ফোকাস না, শুধু টেন্স। তাহলে টেন্সটা কোথায়? সাবজেক্টের পরে ভার্ব, প্রেজেন্ট ফর্মকে দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সূত্রটা কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট। প্রথমে আমি প্রেজেন্ট ইনডিফিনিটটা বুঝে গেলাম যে কি কোনটাকে প্রেজেন্ট ইনডিফিনিট বলে। এরপরে যেই সেন্টেন্স গঠন করব, যে ভার্বটা আছে সেটা প্রেজেন্ট ফর্ম দিব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন হয়ে যাবে। সেকেন্ড যেটা পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট। আর থার্ড দেখেন, আমি বাজারে যাব, ফিউচার।
আমি আপনাকে আগেই বলছি ফিউচার বানাইতে গেলে অবশ্যই কি দরকার, উইল দরকার। আর উইল একটি মডাল ভার্ব, আর মডাল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম বসে। সো আই উইল গো, আমি যাব। এখন এই কথাটা রিপিট করতেছি আবার, যাতে আপনি ভালো করে বুঝেন। মনে করেন হেল্প দিয়ে আমি তিনটা সেন্টেন্স গঠন করব, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ফর্ম দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট, আই হেল্প, আমি সাহায্য করি। পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, আই হেল্প, আমি সাহায্য করেছিলাম। আর ফিউচার বানাইতে গেলে কি লাগবে, আমরা বলছিলাম যে উইল লাগবে, আর উইলের পরে মেইন ফর্ম দিব, তাহলে হয়ে যাবে ফিউচার ইনডিফিনিট। আমি আশা করি যে আপনারা এই তিনটা বুঝেছেন। এখন আমি কথা বলবো তিনটা কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কন্টিনিউয়াস আপনি দেখেই বুঝবেন যে এটা কন্টিনিউয়াস, দেখেই বুঝবেন এটা কন্টিনিউয়াস, দেখেই বুঝবেন এটা কন্টিনিউয়াস। কিভাবে? যাচ্ছি, চলমান। আমি এখন কি করছি? কথা বলছি বা কথা বলতেছি, দুইভাবে বলা যায়। যাচ্ছি বা যাইতেছি, যাচ্ছিলাম বা যাইতেছিলাম, আর ভবিষ্যতে যেভাবে আছে সেভাবে যাইতেছি। এখন এটা ইংরেজি করব। একটা সূত্র মনে রাখবেন, যদি কোনো সেন্টেন্স আপনি যদি দেখেন যেটা চলমান বোঝাচ্ছে, তাহলে ভার্বের সাথে সরাসরি আইএনজি দিবেন, আর কোনো কথা এখানে নাই। সাবজেক্ট দিবেন, তারপরে কি দিবেন? ভার্বের সাথে আইএনজি। এবার এটাতেও আসেন, এটা কি চলমান বোঝাচ্ছে? অবশ্যই চলমান বোঝাচ্ছে, তাহলে ভার্বের সাথে আইএনজি। এবার এটাতে আসেন, এটা কি চলমান বোঝাচ্ছে? অবশ্যই আমি কি করব? ভার্বের সাথে আইএনজি দেব। দেখেন তিনটাই যেহেতু চলমান, তাহলে তিনটার মধ্যে কমন বিষয় আছে, ভার্বের সাথে আইএনজি। এখন তাহলে এটা প্রেজেন্ট কিভাবে বুঝবো, এটা পাস্ট কিভাবে বুঝবো, আর এটা ফিউচার কিভাবে বুঝবো? এইটা বোঝার জন্য আমার আরেকটা ভার্ব আছে, সেটা নিয়ে আসতে হবে। আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম বি ভার্ব, এবং এটা বলছিলাম যে বি ভার্ব এটা হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে পাস্ট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে ফিউচার। এখন আপনি এই বি ভার্ব থেকে একটা নিয়ে আসেন, তাহলে এখানে এটা যদি প্রেজেন্ট হয়, আমি যদি এখানে প্রেজেন্ট দেই, তাহলে এম যেহেতু প্রেজেন্ট, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আপনি এখানে ওয়াজ দেন, যদি এখান থেকে আই থেকে ওয়াজ দেন, তাহলে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে, কারণ ওয়াজ হচ্ছে পাস্ট। আর ফিউচার বানাবেন, ফিউচার বানাইতে গেলেই তো উইল লাগে, আর আমরা বলছি এখান থেকে একটা ভার্ব দিতে হবে, উইল বি গোয়িং, আই উইল বি গোয়িং। তাহলে এই যে তিনটা কন্টিনিউয়াস টেন্স, তিনটে কন্টিনিউয়াস বানাতে গিয়েই আমরা যে কাজটি করলাম, সবগুলো ভার্বের সাথে আইএনজি দিলাম। আর প্রেজেন্ট কিংবা পাস্ট বা ফিউচার করার জন্য আমরা বি ভার্বের সাহায্য নিলাম। বি ভার্ব হচ্ছে প্রেজেন্টটা দিলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট দিলে পাস্ট কন্টিনিউয়াস, আর ফিউচার উইল দিলে উইলের পরিবর্তে আপনি বি বসাতে হবে, মানে মেইন ফর্মটা বা বেস ফর্মটা বসাতে হবে। এখন কন্টিনিউয়াস নিয়ে যে কথাগুলো বললাম, এইটা স্পষ্ট হওয়ার জন্য আমি আরেকটা সূত্র আপনাদেরকে দিব। আমরা একটু বোর্ডের এই জায়গায় একটু খেয়াল করি, আমি এখানে একটু কথা লিখতে চাই। একটা সূত্র আমি দিব, বি প্লাস ভার্ব প্লাস আইএনজি সমান সমান কন্টিনিউয়াস। আমি আপনাকে একটা ম্যাথের সূত্র দিয়ে দিলাম, সেটা হচ্ছে বি মানে, আমরা যারা মোটামুটি ইংরেজি জানি তারা এটা বুঝি যে বি যদি কোথাও লেখা থাকে, মনে রাখতে হবে যে এই বি মানে শুধু বি না, বি মানে হচ্ছে এই সবগুলো, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন। এখন তাহলে বি প্লাস ভার্বের সাথে আইএনজি যদি হয়, তাহলে আমি যদি এই বি এর একটা ইজ দেই, তাহলে মনে রাখবেন যে এটা প্রেজেন্ট, আর তারপরে আমি ভার্বের সাথে আইএনজি দিয়ে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন এই বি এর যদি আমি ওয়াজ দেই, তো ওয়াজ তো পাস্ট, তারপরে আমি কি দিলাম? ভার্বের সাথে আইএনজি দিলাম, তাহলে ওয়াজ গোয়িং পাস্ট কন্টিনিউয়াস। আর ফিউচার করার জন্য কি দরকার? উইল বি গোয়িং। তাহলে সূত্রটা কি? ইংরেজি ভাষায় টোটাল 6টি কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, পাশাপাশি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 6টি টেন্স গঠন করতে গেলে, মানে কন্টিনিউয়াসের 6টি টেন্স গঠন করতে গেলেই আপনি মেইন ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবেন, মেইন ভার্বের সাথে আইএনজি, আর তার আগে বি ভার্ব দিয়ে দিব। এখন এখানে বি ভার্ব যদি প্রেজেন্ট হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট হলে পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার হলে ফিউচার কন্টিনিউয়াস। আমরা কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে আজকে কোনো কথা বলিনি, শুধু কন্টিনিউয়াস তিনটা নিয়ে কথা বলেছি এবং ইনডিফিনিট তিনটা নিয়ে কথা বলেছি। আমি এখন আমার এখানে বোর্ডে যে আলোচনাটা আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি বোর্ডের দিকে একটু তাকাই, শুধু বোর্ডে একটু ফোকাস করো,
এখানে যা যা আছে সেটা কিন্তু আমি সংক্ষেপে বলি। আমরা প্রথম কাজ হলো বাংলায় টেন্সটা একটু বুঝে নেব, কোনটা ইনডিফিনিট কোনটা কন্টিনিউয়াস। তিনটা ইনডিফিনিট আমরা বুঝেছি আর কন্টিনিউয়াস বুঝেছি। তিনটা ইনডিফিনিট টেন্স গঠন করা খুবই সিম্পল। ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে সেটা দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট হবে, পাস্ট ফর্ম দিয়ে পাস্ট ইনডিফিনিট, ফিউচার ফর্ম দিয়ে ফিউচার ইনডিফিনিট। এখন তোমরা ভাবতে পারো বা আপনারা ভাবতে পারেন যে ফিউচার ফর্ম আবার কি? আসলে ফিউচারের আলাদা কোনো ফর্ম নাই, তবে ফিউচার টেন্স গঠন করার জন্য উইল বা শেল দরকার। আর উইল এবং শেলের একটা নিয়ম হলো, এগুলো যেহেতু মডাল ভার্ব, মডাল ভার্বের উপর আপনি ভার্বের মেইন ফর্ম দিবেন। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট গঠন করা হয়ে গেল। এরপরে আমরা আসতেছি কন্টিনিউয়াসে। আপনি যদি কোনো টেন্স বা সেন্টেন্স মনে করেন যেটা কন্টিনিউয়াস, তাহলে ভার্বের সাথে আইএনজি দিবেন। আর তার আগে টেন্স অনুযায়ী বি ভার্ব দিবেন। টেন্স অনুযায়ী বি ভার্ব মানে প্রেজেন্ট যদি হয় তাহলে প্রেজেন্ট, বি ভার্বের এম ইজ আর। পাস্ট যদি হয় বি ভার্বের ওয়াজ এবং ওয়্যার। আর ফিউচার যদি হয় উইল, আর উইলের পরে ভার্বের মেইন ফর্ম বি, উইল বি। তাহলে আমরা এই বলে আজকের আলোচনা শেষ করতেছি। আমি আশা করি আপনারা আমার আলোচনা থেকে টেন্স নিয়ে ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আমরা বাকি 6টি টেন্স নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ।